আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণতন্ত্রের প্রত্যাবর্তনে দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। অভিযানের নামে মব তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে পুলিশ, বললেন আইজিপি। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়ায় সাজা বাতিল করলেন আপিল বিভাগ। এবং ইউপি চেয়ারম্যানের 15,000 কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের লাখ মিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। সাবেক মন্ত্রী টিপু মুন্সির নামেও মামলা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, এ সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক সরকারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। 6টি কমিশনের সুপারিশ করা সংস্কার নিয়ে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং বাকিগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার। বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক জন ড্যানিলোভিচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডক্টর ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে ডিসেম্বরে ভোট হবে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এমন সুপারিশ করেন তিনি। আন্তর্জাতিক এই অপরাধ বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের কিছু লোক গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদের বিচার করতে হলে আন্তর্জাতিক সাহায্য দরকার। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ভোটের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির এই ইফতার মাহফিল অংশ নেন সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধানরা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে গত 16 বছর হত্যার শিকার বিএনপি নেতাকর্মী এবং জুলাই আগস্টের শহীদ এবং আহতদের অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন তিনি। We expect that our global friends and partners will respect the global norms
and non-interference, sovereignty and peaceful resolution of dispute for our collective growth. The people of Bangladesh deserve a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear, a swift return to democracy through a free and fair election. এদিকে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে। বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টারা গোস্বা হন যে না এরা বিএনপির লোক। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতিরে। সেজন্য আমরা মনে করি একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু। আইন শৃঙ্খলার হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, স্বল্প মেয়াদী সংস্কারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা আশানুরূপ হয়নি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। বেশ কিছুদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৮ ফেব্রুয়ারি শপথ নেয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার বিশেষ সাক্ষাৎকার দেন বার্তা সংস্থা রয়টার্সকে। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়, তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে তাৎক্ষণিক নির্বাচন হতে পারে বলে জানান তিনি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। এনসিপির আহ্বায়ক রয়টার্সকে আরও জানান, তার দল চায় সেকেন্ড রিপাবলিক তৈরি করতে, যেখানে কেবল সরকার নয়, পুরো নিয়ম কাঠামো পরিবর্তন করা হবে। বর্তমান সংবিধান ফ্যাসিবাদকে আশ্রয় দিয়েছে, ফলে এর পরিবর্তন করতে হবে বলেও মত তার। সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে, যেটা কেবল সরকার নয়, একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে, সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত ৫৪ বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছেন বলে জানিয়েছেন নাহিদ। শিগগিরই এনসিপি নতুন কার্যালয় এবং নির্বাচনের জন্য তহবিল সংগ্রহে নজর দেবে বলেও জানান তিনি। বাংলাদেশের যেই ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সেই ইসলাম ধর্ম। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান করার অধিকার নেই বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযানের নামে মব সংস্কৃতি তৈরি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনের ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের প্রাক্তন স্ত্রীর বাসায় মঙ্গলবার রাতে ছাত্র জনতার পরিচয়ে অভিযানে যায় ২০ থেকে ২৫ জনের একটি দল। গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তছনছ করা হয় বাসা। সেদিনের তল্লাশি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান করতে পারবে না কেউ। পাশাপাশি মব তৈরি করে হামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এটা তো আমাদের হচ্ছে,
বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। ঈদুল ফিতর সামনে রেখে মহাসড়কে ডাকাতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকাতির হটস্পট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। টুরিস্ট পুলিশ ভালো কাজ করলে বিদেশি পর্যটক বাড়বে জানিয়ে বাহিনীটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশি টুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রংপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় কথা বলেন তিনি। জানান, পুলিশের অপরাধী সদস্যদেরও বিচার করা হবে। অনেক অপরাধী পুলিশ আছেন যাদেরকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। আপনারা দেখেছেন অনেককে আমরা গ্রেফতার করেছি, কিন্তু বাকি যারা আছেন তাদেরকে নিয়েই তো আবার কাজ করতে হবে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে, তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান যে প্লিজ লেট আস ওয়ার্ক, অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না। অর্থ পাচার মামলায় খালাসের মধ্য দিয়ে মামলামুক্ত হলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুদক আইনজীবী বলছেন, টাকা পাচারের কোনো সত্যতা মেলেনি। মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়া। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল বলে জানান বিএনপির আইনজীবীরা। 15 নভেম্বর 2013 সালের ঘটনা। অভিযোগ ওঠে, অর্থ পাচার মামলায় তারেক রহমানকে সাজা দিতে বিচারকের মাথায় পিস্তল ঠেকান তৎকালীন আইন সচিবের নেতৃত্বে একটি দল। এরপরও মাথা নত করেননি বিচারক মোতাহার হোসেন। হত্যার হুমকি উপেক্ষা করে খালাস দেন তারেক রহমানকে। এরপর বিচারকের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়েন ওই বিচারক। হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়। দেয়া হয় 7 বছরের কারাদণ্ড, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। মঙ্গলবার মামুনের আপিল মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। ফলে খালাসের সুবিধা পান তারেক রহমানও। যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। বিএনপির আইনজীবীরা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থ পাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই। পরবর্তীতে চার্জশিট হয়, 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল। দুদক আইনজীবীও বলছেন, তারেক রহমানের অর্থ পাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি প্রক্রিয়া। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। অর্থ পাচারের এই মামলায় খালাসের মধ্য দিয়ে তারেক রহমান মামলামুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন মিরপুরের ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখানো হয়েছে। 24 মার্চ তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 7 মে। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরে অপারেশন স্টর্ম 26 নামের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন 9 জন। নিহতের পরিবারের দাবি, জঙ্গি নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।
মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, এক ইউপি চেয়ারম্যানের হিসাব থেকেই প্রায় 15,000 কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। লাকমিয়া নামে আওয়ামী লীগের এই চেয়ারম্যানের বাড়ি নারায়ণগঞ্জের 2500 থানায়। এদিন 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনকে। লাকমিয়ার লাকি কপাল, ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়া দম্পতির 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, এনআইডি ইসি থেকে সরে গেলে সুষ্ঠু ভোটে প্রভাব পড়বে। পরে সিইসি জানান, এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার। কমিশন চায় এনআইডি ইসিতেই রাখা হোক। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকার আইন করলেও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছে ফিরিয়ে দেয় এই সেবা। সম্প্রতি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নেয় সরকার, যেই কমিশনের অধীনে থাকবে এনআইডি সেবাও। তবে এমন সিদ্ধান্ত মানতে নারাজ নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সিএসসির দপ্তরের সামনে অবস্থান নেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। দৃশ্যমান অগ্রগতি না হলে 12 মার্চ মানববন্ধন এবং 13 মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দেন তারা। গত 17 বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি, আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো? পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইডি কেন নির্বাচন কমিশনে থাকতে হবে সে বিষয়ে জরুরি ভিত্তিতে কমিশনের মতামত জানানো হবে সরকারকে। যেখানে যেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটা আমরা দিব, মতামত দিব। এবং এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কোনো অবস্থানের কোনো ডিফারেন্স হয় নাই। এবং আমাদের ফুল কমিশন এটা সবাই চাই যে এই ব্যাপারে আমরা যাতে একটা আমাদের বক্তব্য সরকারকে আমরা জানাই। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠনের সুপারিশ করেছে সরকারের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানিয়ে দিয়েছেন বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বলেন, পুঁজি বাজারের স্বার্থে জোরালোভাবেই সংস্কার কাজ চলমান থাকবে। এ সময় তার পদত্যাগের দাবিতে আন্দোলনরত কর্মীদের কাজে ফেরার আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ দফতরে প্রবেশ করে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন বিএসসিসি চেয়ারম্যান। বেলা 3টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির চেয়ারম্যান সেনাবাহিনীর পাহারায় নিজ দপ্তরে প্রবেশ করেন। 3:30টার পর সাংবাদিকদের ব্রিফিং করেন কমিশন চেয়ারম্যান। বলেন, কোনো ধরনের আন্দোলন কিংবা হুমকিতে ভীত নয় কমিশন। কে করলো সেটার উত্তর দেওয়ার সেই পর্যায়ে কখনোই ছিলাম না। আমরা আজকে সরকার আমাদের সাথে কথা বলেছে, আমাদেরকে বলেছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরও যাতে জোরদারভাবে করতে পারি। আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে, আমরা সেই মিশনে
আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। এর আগে সকাল থেকেই চেয়ারম্যান সহ কমিশনের সকল সদস্যদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারদের পুঁজিবাজার নিয়ে কোনো ভালো ধারণা নেই, অভিজ্ঞতা নেই, এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। তাদের সীমাহীন দুর্ব্যবহার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং আইন বহির্ভূত মনোভাব এবং কাজে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রচণ্ডভাবে হতাশ এবং মর্মাহত। মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জেরে বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে পদত্যাগের দাবি করেন সংস্থাটির কিছু কর্মী। এদিকে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিবিএ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান থেকে আমদানি হওয়া 26,250 টন চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। G2G চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV-CB বুধবার বিকেলে বন্দরে এসে পৌঁছায়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে পর্যাপ্ত মজুতের পরও খাদ্য নিরাপত্তা বিবেচনায় সরকার চাল আমদানি করেছে। বুধবার পাকিস্তানের কাশিম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV-CB। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে G2G চুক্তির আওতায় জাহাজটিতে আসে 26,250 টন আতপ চালের চালান। বৃহস্পতিবার সকাল থেকে টার্মিনাল 1 ইয়ার্ডে শুরু হয় জাহাজটি থেকে চাল খালাস। সকালে খালাস প্রক্রিয়া পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানি ডেপুটি হাই কমিশনার। আমরা 15,00,000 মেট্রিক টনের মতো আমাদের আজকে মজুদ আছে আজকের পরিসংখ্যান। তো আমরা এখন স্টেবল পজিশনে আছি। সংশ্লিষ্টরা বলছেন প্রতি টন $490 কেনা চালের বাকি চালান এই মাসের মাঝামাঝিতে দেশে পৌঁছাবে। 26,300 টন প্রথম চালান আসে, দ্বিতীয় চালানটি আগামী 11 তারিখ আসবে। গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির সমঝোতা স্মারক সই হয়। মূলত দেশের বাজার স্থিতিশীল রাখতে এই চাল আমদানি করছে সরকার। এর আগে ভারত, মিয়ানমার এবং ভিয়েতনাম থেকেও চাল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। রমজানে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। রমজান আসলেই হঠাৎ বেড়ে যায় নিত্যপণ্যের দাম, এতে দিশেহারা জনগণ। ক্রেতাকে স্বস্তি দিতে এবারে পণ্যের গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ 17টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজারে তো এরকম সস্তা মাল দেয় না, এখানে দেখা যায় যে বাজারে যে রেট আছে এই রেটের চেয়ে কিছু না কিছু কম আছে। আমাদের জন্য উপকার, আমাদের মতো গরিব মানুষের জন্য উপকার। দামে কম পাচ্ছে, এই তো সুবিধা না আমাদের। এইখানে কম দামে সিটি গ্রুপের মানুষ মালটা দিতেছে, এইখান থেকে এই কারণে নিতেছে। অবশ্যই সুবিধা এরকম আরো করা উচিত। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172 টাকা, 500 গ্রাম গুঁড়ো দুধ মিলছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা কম, আধা লিটার পানিতে 10 টাকা সহ সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড় থাকছে। ভোক্তাদের প্রয়োজন মতো পণ্য দিতে নিজেদের তৎপরতার কথা জানালো প্রতিষ্ঠানটির কর্মীরা। বাজার মূল্যের চেয়ে কম রেটে আমরা সেবা দিচ্ছি। প্রথম রমজান দিকে ইনশাল্লাহ এর ধারাবাহিকতা চলবে হচ্ছে শেষ রমজান পর্যন্ত। আমাদের 19টি প্রোডাক্ট ন্যায্য মূল্যে গ্রাহকদের এটা প্রতি বছরে দেয়, সেই বছরের তুলনায় এবারও ভালো কাস্টমারদের আপনার ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টায় এবং শেষ হয় বিকেল 4টা। চলবে পুরো রমজান মাস জুড়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে আগামী 14 মার্চ, আর ঈদ যাত্রা শুরু 21 মার্চ থেকে। এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। ঈদ উপলক্ষে এবার মোট 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদ কেন্দ্রিক রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী 14 মার্চ দেওয়া হতে পারে 21 মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সে হিসাবে ট্রেন ঈদ যাত্রা শুরু হতে পারে 21 মার্চ। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে।
ঈদযাত্রায় লঞ্চে বাড়তি ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। নির্ধারিত ভাড়াটা আমি বলছি আজকের থেকে আপনারা টাঙিয়ে দেবেন। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। ফেরিতে লোডেড বাস উঠবে না, যাত্রী নামিয়ে ফেরিতে উঠাবে, তারপর যাত্রী ওপারে গিয়ে উঠবে। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথের টিকিটে। ঈদের আগে পরে অভ্যন্তরীণ যাতায়াতে টিকিট প্রতি দাম ছাড়িয়েছে 13,000 টাকা। আগামী 15 দিনের মধ্যেই সব টিকিটই বুকিং হয়ে যাবে বলে ধারণা করছে এয়ারলাইন্সগুলো। এদিকে উড়োজাহাজের সংখ্যা না বাড়লে যাত্রীচাপ আরও প্রকট হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে। আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্ট অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক, কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত, এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি ঈদযাত্রা নিরাপদ করতে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির গণমানুষের ইফতার আয়োজনে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ। এ সময় আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান এনসিপি প্রধান। বলেন পুলিশের কাজ পুলিশকেই করতে দিতে হবে এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে, নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে, আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইফতার মাহফিলে কথা জানান তিনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, অসৎ নেতৃত্বের কারণে অনেক পিছিয়ে গেছে দেশ। ক্ষমতায় গেলে কল্যাণমূলক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত। এ সময় তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত 24-এর অভ্যুত্থান গেল 5-6 মাসে নানা অনৈক্যের কারণে কিছুটা ফিকে হয়ে গেছে। আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ নর্থ সাউথের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন নর্থ সাউথের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে বুধবার রাতের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় হামলার শিকার হওয়া মুশতাক তাহমিদ ঘটনার বর্ণনা দিয়ে একে পরিকল্পিত বলে দাবি করেন। এ ঘটনায় নর্থ সাউথের সাবেক 2 শিক্ষার্থীকে দায়ী করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশের আইজিবির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার পুলিশ যদি এখনো কোনো রেজুর ভিত্তিক সংগঠনের দালালি করে, এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবেন না। ৭২ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমার অনিতবিলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাশরুফ গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। ভারত বাংলাদেশের মাঝে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে কলকাতার একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের 2 দেশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার কলকাতায় কমিশনের টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার এই 5 তারকা হোটেলের বলরুমে স্থানীয় সময় সকাল 11:30টায় রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠকে 7 সদস্যের বাংলাদেশ দলের পক্ষে নেতৃত্ব দেন নদী কমিশনের বাংলাদেশ শাখার সদস্য আবুল হোসেন। বিপরীতে ভারতীয় দলেও ছিলেন 7 সদস্যের প্রতিনিধি। দুপুর 2টা পর্যন্ত 2.5 ঘন্টার বৈঠকে মূলত গঙ্গার চুক্তি সঠিক বাস্তবায়ন নবায়ন প্রসঙ্গেও আলোচনা হয়। এছাড়া চলতি মৌসুমে গঙ্গার পানি কম থাকায় বাংলাদেশ পানি কম পাচ্ছে বলেও জানানো হয়। পানি কম পাওয়ার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কৃষিকাজ ছাড়াও স্বাভাবিক জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে বৈঠকে ভারতকে জানানো হয়। গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা। গত বছর বৃষ্টি কম হয়েছে, যে কারণে এবছর একটু ফ্লো কম। আমরা আমাদের কনসার্ন গুলো রেজ করেছি যে ফ্লো কম থাকলে আমাদের দেশে এটার অনেক নেতিবাচক প্রভাব থাকে। আমাদের ফিশারিজ এর পরে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়নের জন্য একটা যৌথ কমিটি হবে। ভারত বাংলাদেশের মাঝে অভিন্ন নদীর সংখ্যা 54। প্রতিটি নদী নিয়েই রয়েছে নানা রকম সমস্যা অভিযোগও। বিশেষ করে সীমান্ত এলাকার নদীগুলোর খনন কিংবা নিরাপত্তা একটা বড় ইস্যু। আর এসব সমস্যা নিয়েই শুক্রবার যৌথ কমিশনে টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন নদীর বিভিন্ন ইস্যু আছে, কোন একটা নদীতে ওনারা ড্রেজিং করতে চাচ্ছে, এটা আমরা পারমিশন দিচ্ছি না, তো সেটা আমরা আলোচনা করব। ভারত সফররত বাংলাদেশের প্রতিনিধি দল তিস্তা চুক্তি নিয়ে এ যাত্রায় কোনো বিশেষ উদ্যোগে নারাজ। তবে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে বেশি জোর দেওয়া হচ্ছে বলেই সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। কলকাতার এই হোটেলে রুদ্ধদ্বার বৈঠক থেকেই চূড়ান্ত হয় আগামী বছর অর্থাৎ 2026 সালের 12ই ডিসেম্বর যে গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হয়ে যাবে তার আগে 2 দেশের করা যৌথ নতুন কমিটির খসড়া। বাইপাসের এই বেসরকারি হোটেলের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না, আর এজন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠানো হয়েছে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি নজিরবিহীন বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টা পরই হামাসকে আলটিমেটাম দেন প্রেসিডেন্ট। নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই ফের তীব্র রাজনৈতিক সংকটে পর্তুগাল। নিয়ম বহির্ভূতভাবে লেনদেন করে লাভবান হয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো, এমন অভিযোগ এনে অনাস্থা জানিয়েছে 2টি রাজনৈতিক দল সেগা ও পিসিপি। এতে আগাম জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে পর্তুগাল। তবে অভিযোগ অস্বীকার করে আস্থা ভোটের প্রস্তাব প্রধানমন্ত্রীর। বিস্তারিত তরিকুল হাসান আশিকের রিপোর্টে।
আস্থা অনাস্থার দোলাচালে নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই উত্তপ্ত পর্তুগালের রাজনীতি। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ম বহির্ভূত লেনদেনে লাভবান হয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো পরিবারের মালিকানাধীন একটি কনসালটেন্সি ফার্ম। এমন অভিযোগে প্রথম অনাস্থা প্রস্তাব আনে রাজনৈতিক দল সেগা। সেটি বাতিল হবার 15 দিনের মধ্যে আবারও অনাস্থা জানায় আরেকটি দল পিসিপি। পার্লামেন্টে সেটিও বাতিল হয়ে যায়। তবে সরকারের ডাকা আস্থা প্রস্তাবে ফের আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে পর্তুগাল। ব্যাংক হিসাব তুলে ধরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। দেশের রাজনৈতিক অস্থিরতার এমন পরিস্থিতিতে বুধবার আস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবটি আগামী সপ্তাহের মধ্যেই নিষ্পত্তির অপেক্ষায়। আগাম নির্বাচন কোনোভাবেই কাম্য নয় জানিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দলগুলোর প্রতি আহ্বান জানান পর্তুগিজ প্রধানমন্ত্রী। এই সরকার এবং এই প্রধানমন্ত্রী সংস্কার, স্থিতিশীলতা ও শুদ্ধ রাজনীতির স্কুল থেকে এসেছে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সবশেষ চেষ্টাও করব এবং সেটি আস্থা ভোটে। যেসব অভিযোগ নিয়ে আমরা বিতর্ক করছি তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী অভিযোগের বিরুদ্ধে যথাযথ ব্যাখ্যা না দিয়ে সংসদীয় তদন্ত কমিটি থেকে নিজেকে বাঁচাতে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মত সোশ্যালিস্ট পার্টির। আইন প্রণেতারা প্রধানমন্ত্রীর আনা আস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করলে পিএইচডি সরকারের পতন ও সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে। 12ই মার্চের মধ্যে আস্থা ভোট সামনে রেখে ওই সময়ে এস্তোনিয়া সফর বাতিল করেছেন পর্তুগালের রাষ্ট্রপতি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শুক্রবার রাতে আঘাত হানতে পারে সাইক্লোন আলফ্রেড। এরই মধ্যে সাইক্লোনের গতিবেগ ঘন্টায় 155 কিলোমিটার রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। আলফ্রেড আঘাত হানার আগেই ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়া থেকে এসএম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। সাইক্লোন আলফ্রেড আঘাত হানার আগেই ঝড়ো হাওয়ায় উত্তাল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। সেই সঙ্গে শুরু হয়েছে তুমুল বর্ষণ। কয়েকদিন আগে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন আলফ্রেড স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের উত্তর উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয় দেশটির আবহাওয়া বিভাগ। কিন্তু হঠাৎই স্থানীয় সময় বৃহস্পতিবার দিক বদল করে কিছুটা দূরে সরে যায় সাইক্লোনটি। আলফ্রেডের গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে সাইক্লোন আলফ্রেড। এরই মধ্যে ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ব্রিসবেন ও পর্যটন শহর গোল্ড কোস্টের জনজীবন। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 155 কিলোমিটার। এরই মধ্যে বাতিল করা হয়েছে ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলবর্তী হাজারো মানুষ। বালুর বস্তা দিয়ে 6 থেকে 16 ফুট জলোচ্ছ্বাস মোকাবেলা করার প্রস্তুতি নিয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। ঝুঁকিতে থাকা প্রায় 11টি এলাকার বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিসবেনের সব শিক্ষা প্রতিষ্ঠান। আলফ্রেড মোকাবেলায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বৃহত্তর ব্রিসবেনের প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত হলেও তারা এখনও নিরাপদ আছেন বলে জানা গেছে। এসএম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনা কনভেনশন। আগামী 8 আগস্ট ফিলাডেলফিয়ায় পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আসন্ন কনভেনশনের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অন্যতম বড় বাংলাদেশি মুসলমানদের সম্মেলন মুনা কনভেনশন। আগামী 8, 9 ও 10 আগস্ট ফিলাডেলফিয়ায় পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে হবে এই আয়োজন। এ উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষ এই দিনের দাওয়াতকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা এই মানুষগুলি এবং মেসেজটাকে হাইলাইট করতে চাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং আমেরিকার পরিস্থিতি নতুন মাত্রা যোগ হয়েছে। সুতরাং নতুন এই বিশ্বের নতুন পরিস্থিতিতে মুনা কনভেনশন নতুনভাবে ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শুধু নয়, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশি বিদেশি অতিথিরা কনভেনশনে যোগ দেবেন। বিদেশি আলোচকদের পাশাপাশি থাকবেন বাংলাদেশি ইসলামী স্কলাররা। আয়োজকরা আশা করছেন এবার 25,000 অতিথি কনভেনশনে অংশ নেবেন। আমরা আশা করছি 20 থেকে 25,000 মানুষের সমাগম হবে এবং বাংলা এবং ইংলিশ উভয় স্পিকার সারা বিশ্ব থেকে বিভিন্ন স্কলাররা এখানে থাকবেন। বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় কনভেনশন। এই কনভেনশনে আমাদের ছেলে সন্তানকে সকল নিয়ে আমি প্রতি বছর আমিও যাই। আমিও কমিউনিটি সকলকে বলবো যে আপনারা সকলে আসেন। মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। 1990 সালে নিউ ইয়র্কে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 3 স্তরে এর সদস্য সংখ্যা 30,000-এরও বেশি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই। বিবিসিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণতন্ত্রের প্রত্যাবর্তনে দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। এবং অভিযানের নামে মব তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে পুলিশ, বললেন আইজিপি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।